নমস্কার, অডিও স্টোরি বাডিতে আপনাদের আরও একবার স্বাগতম। গত পর্বে আপনারা দেখেছেন আরিয়ান আর মেঘলার জীবনের সেই ভয়ঙ্কর রাত, যেখানে একদিকে ছিল আরিয়ানের প্রতিশোধের আগুন আর অন্যদিকে মেঘলার বাবার এক অন্ধকার অতীত। কিন্তু আগুনের সেই লেলিহান শিখার মাঝে যখন সবকিছু ছাই হতে চলেছিল, ঠিক তখনই সেখানে হাজির হয় রহস্যময় বিক্রম। আরিয়ান কি পারবে নিজের ঘৃণা ভুলে মেঘলার প্রাণ বাঁচাতে, নাকি এই আগুনের খেলায় হারিয়ে যাবে সব মায়ার বাঁধন? আজ আমরা শুনতে চলেছি গল্পের পরবর্তী রোমাঞ্চকর অধ্যায়। যারা আগের পর্বটি শোনেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে সেটি শুনে নিন। কাহিনী ও চিত্রনাট্যে আমরা এক নতুন মোড় নিয়ে এসেছি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। মায়ার বাঁধন পর্ব ২। সেই জ্বলন্ত ঝাড় লণ্ঠনটা যখন মেঘলার মাথার উপরে খসে পড়ছিল, ঠিক সেই মুহূর্তে এক জোড়া শক্তিশালী হাত মেঘলাকে জাপটে ধরে মেঝের উপরে গড়িয়ে গেল। একটা বিকট শব্দে ঝাড় লণ্ঠনটা আছড়ে পড়ল ঠিক সেই জায়গায় যেখানে ১ সেকেন্ড আগেও মেঘলা দাঁড়িয়েছিল। সেই জ্বলন্ত ঝাড় লণ্ঠনটা যখন মেঘলার মাথার উপরে খসে পড়ছিল, ঠিক সেই মুহূর্তে এক জোড়া শক্তিশালী হাত মেঘলাকে জাপটে ধরে মেঝের উপরে গড়িয়ে গেল। একটা বিকট শব্দে ঝাড় লণ্ঠনটা আছড়ে পড়ল ঠিক সেই জায়গায় যেখানে ১ সেকেন্ড আগেও মেঘলা দাঁড়িয়েছিল। আগুনের ফুলকি ছিটকে লাগলো চারধারে। মেঘলা চোখ খুলে দেখল সে আরিয়ানের বুকের উপরে পড়ে আছে। আরিয়ানের দু চোখে তখন মেঘলাকে হারানোর এক অদ্ভুত আতঙ্ক। মুহূর্তের জন্য দুজনের দৃষ্টি স্থির হয়ে গেল। আরিয়ানের সেই পাথুরে হৃদয়ে কি তবে মায়ার ছোঁয়া লাগলো? আরিয়ান হাঁপাতে হাঁপাতে বলল, পাগল নাকি তুমি? মরার এত শখ কেন? ডায়েরিটা তো পুড়েই গেছে, ওটার জন্য নিজের জীবন দিতে যাচ্ছিলে কেন? মেঘলা বলে, আপনি তো চেয়েছিলেনই আমি শেষ হয়ে যাই, তবে বাঁচালেন কেন? কেন নিজের জীবন বাজি রাখলেন? আরিয়ান কোনো উত্তর দিল না। সে দ্রুত মেঘলাকে টেনে তুলল। ঘরটা এখন ঘন কালো ধোঁয়ায় ভরে গেছে। নিঃশ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়ছে। ঠিক সেই সময়ই আগুনের লেলিহান শিখার ওপাশে থেকে বিক্রমের অট্টহাসি শোনা গেল। বিক্রম বলে, বাহ, দারুণ ক্লাইম্যাক্স! আরিয়ান চৌধুরী আজ তার শত্রুর মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই পুড়ে মরবে। ডায়েরিটা তো পুড়লই, সাথে তোদের দুজনের প্রেমের সমাধিটাও আজ এই ঘরেই হবে। আরিয়ান বলে। বিক্রম, তুই এখান থেকে জ্যান্ত ফিরবি না। রনি, পুলিশকে ফোন কর। বিক্রম বলে, পুলিশ আসার আগেই তোদের গল্প শেষ আরিয়ান। এই নে তোর শেষ উপহার। বিক্রম পিস্তল উঠিয়ে আরিয়ানের দিকে গুলি চালাতে যাবে, ঠিক তখনই অপর থেকে একটা জ্বলন্ত কাঠের গুঁড়ি বিক্রমের আর আরিয়ানের মাঝখানে ভেঙে পড়ল। আগুনের একটা দেওয়াল তৈরি হয়ে গেওল দুজনের মাঝখানে। আরিয়ান বলে, মেঘলা, আমার হাত ধরো, জানলা দিয়ে বেরিয়ে যেতে হবে। আরিয়ান মেঘলার হাত শক্ত করে ধরে জানলার কাচ ভাঙতে শুরু করল। বাইরের বাগানে তখন রনি আর গার্ডরা বালতি বালতি জল নিয়ে ছুটে আসছে। রনি বলে, স্যার, ম্যাডাম, আপনারা কোথায়? সিঁড়ি দিয়ে নামা সম্ভব নয়, সবখানে আগুন লেগে গেছে। আরিয়ান মেঘলাকে পাজাকুলা করে তুলে জানলার কার্নিশে এসে দাঁড়ালো। নিচে অনেক মানুষ জড়ো হয়েছে। আরিয়ান বলে, ভয় পেও না মেঘলা, চোখ বন্ধ করো, আমি তোমাকে কিছু হতে দেব না। নিচে লাফ দেওয়ার ঠিক আগের মুহূর্তে মেঘলা দেখল আগুনের ওপার থেকে বিক্রম একটা শয়তানি হাসি হাসছে। তার হাতে একটা ছোট পেন ড্রাইভ। বিক্রম চেঁচিয়ে বলল, ডায়েরিটা তো স্রেফ ট্রেলার ছিল আরিয়ান, আসল ছবি তো এই পেন ড্রাইভে। মেঘলা, তোমার বাবার আসল সত্যিটা জানতে চাইলে আমার কাছে এসো। আরিয়ান মেঘলাকে নিয়ে নিচে রাখা গদির ওপরে লাফ দিল। মেঘলা জ্ঞান হারালো আরিয়ানের বাহুতেই। সকাল হলো। বৃষ্টির ঝাপটায় আগুনের শিখা নিভে গেছে, কিন্তু চৌধুরী ভিলার অর্ধেকটাই এখনো ছাই। আরিয়ান তার স্টাডি রুমের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছে। তার হাত পুড়ে গেছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। রনি বলে, স্যার, বিক্রম পালিয়েছে, কিন্তু ওই পেন ড্রাইভের কথা কেন বলল? আরিয়ান বলে, বিক্রম আমাদের সবাইকে ধ্বংস করতে চায় রনি। মেঘলা কোথায়? রনি বলে, ম্যাডাম পাশের ঘরে বিশ্রাম নিচ্ছেন। ওনার জ্ঞান ফিরেছে, কিন্তু উনি কারো সাথে কথা বলছেন না, শুধু আপনার মায়ের হাত ধরে কাঁদছেন। আরিয়ান মেঘলার ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে দেখল মেঘলা স্থির দৃষ্টিতে জানলার দিকে তাকিয়ে আছে। তার চোখে এখন আর জল নেই, আছে এক গভীর রহস্য আর জেদ। মেঘলা মনে মনে বলে, আরিয়ান বাবু আমাকে বাঁচিয়েছেন ঠিকই, কিন্তু বিক্রমের হাতে থাকা ওই পেন ড্রাইভে কি আছে? আমার বাবা কি সত্যিই খুনি?
নাকি আরিয়ান চৌধুরী আমাকে বাঁচানোর আড়ালে বড় কোনো সত্য ধামাচাপা দিচ্ছেন? ঠিক সেই সময় মেঘলার বালিশের তলায় রাখা তার ফোনটা কেঁপে উঠল। একটা অচেনা নম্বর থেকে ভিডিও কল আসছে। মেঘলার ঘরের জানালা দিয়ে ভোরের আবছা আলো এসে পড়ছে। শরীরে আগুনের আঁচ আর মনের ভেতরে এক রাশ প্রশ্ন নিয়ে সে বিছানায় আধ শোয়া হয়েছিল। ঠিক তখনই বালিশের নিচে থাকা ফোনটা বিকট শব্দে কেঁপে উঠল। ভিডিও কল, অচেনা নম্বর। মেঘলা থরথর করে কাপা হাতে ফোনটা রিসিভ করল। স্ক্রিনে ভেসে উঠল বিক্রমের মুখ, তার কপালে ব্যান্ডেজ, চোখে সেই চিরচেনা ক্রূর হাসি। বিক্রম বলে, কি ভাবলে মেঘলা? আরিয়ান চৌধুরী তোমাকে আগুনের হাত থেকে বাঁচিয়ে খুব বড় হিরো হয়ে গেল? আসলে ও তোমাকে বাঁচায়নি, ও নিজের পাপকে আড়াল করতে চেয়েছে। মেঘলা ফিসফিস করে বলে, আপনি কি বলতে চান বিক্রমবাবু? পরিষ্কার করে বলুন, আমার বাবা কি সত্যিই ওনার বাবার খুনের সাথে জড়িত? বিক্রম একটা শয়তানি হাসি হাসল। সে ক্যামেরার সামনে একটা ল্যাপটপ ধরল। সেখানে একটা আবছা সিসিটিভি ফুটেজ চলছে, 10 বছর আগের কোনো একটা গুদাম ঘরের দৃশ্য। বিক্রম বলে, এই ফুটেজটা ভালো করে দেখো মেঘলা। আগুনের ঠিক 10 মিনিট আগে তোমার বাবাকে কার সাথে দেখা যাচ্ছে, আর কার হাতে পেট্রোলের ক্যানটা ছিল? মেঘলা স্ক্রিনের দিকে চোখ রাখল। ঝাপসা ছবিতে সে দেখতে পেল তার বাবা কোনো একজনের সাথে কথা বলছেন, কিন্তু সেই অন্য লোকটার মুখ চেনা যাচ্ছে না। তার পরনে একটা দামি কোট আর হাতে একটা বিশেষ ডিজাইনের আংটি। মেঘলা বলে, এই আংটিটা তো... হঠাৎ ঘরের দরজা সজোরে খুলে গেল। আরিয়ান ঘরে ঢুকে এক ঝটকায় মেঘলার হাত থেকে ফোনটা কেড়ে নিল। আরিয়ান বলে, এত বারণ করার পরেও তুমি ওর সাথে কথা বলছো? রনি, এখনই এই ফোনটা ট্র্যাক করো। বিক্রমের গলা স্পিকারে শোনা গেল, দেরি হয়ে গেছে আরিয়ান। মেঘলা এখন জানে খুনিকে। ওই আংটিটা তোমার হাতেও আমি দেখেছি আরিয়ান। নিজের বাবাকে মেরে সম্পত্তির লোভে অন্যকে ফাঁসানো, ওটা তো তোমার পুরনো খেলা। কলটা কেটে গেল। ঘরটা নিস্তব্ধ। মেঘলা বিছানা থেকে নেমে আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে এখন আগুনের চেয়েও তীব্র ঘৃণা। মেঘলা বলে, আপনার হাতের ওই আংটিটা একবার দেখান তো আরিয়ান বাবু। বিক্রম যা বলছে তা কি সত্যি? আপনি কি নিজের অপরাধ থাকতে আমার বাবাকে ঘুঁটি বানিয়েছেন? আরিয়ান পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে। সে কোনো উত্তর দিল না। মেঘলা বলে, কথা বলছেন না কেন? ভয় পাচ্ছেন? নাকি চুক্তিটা এখন আপনার গলার ফাঁস হয়ে দাঁড়াচ্ছে? আরিয়ান মেঘলার খুব কাছে এগিয়ে এলো। তার গলার স্বর এখন অস্বাভাবিক রকমের শান্ত, যা আরও বেশি ভয়ের। আরিয়ান বলে, তুমি কি সত্যিই ওই অপরাধীর কথা বিশ্বাস করছো মেঘলা, যে লোকটা কাল তোমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল? মেঘলা বলে, সে আমাকে মারতে চেয়েছিল, কিন্তু আপনি আমাকে তিলে তিলে মারছেন। আপনার মা বলছিলেন কোনো এক দুর্ঘটনার কথা। সেটা কি এই আংটি আর পেট্রোলের ক্যানেরই গল্প? ঠিক সেই মুহূর্তে নিচে থেকে রেখা চৌধুরীর গলার আওয়াজ পাওয়া গেল। তিনি কাউকে আটকানোর চেষ্টা করেছেন। রেখা চৌধুরী বলেন, না, তোমরা ভেতরে ঢুকতে পারো না। আরিয়ান, রনি, নিচে এসো। আরিয়ান আর মেঘলা দ্রুত নিচে নেমে এলো। ড্রয়িং রুমে পুলিশ দাঁড়িয়ে আছে। তাদের সাথে রনি। পুলিশ অফিসার বলেন, মিস্টার আরিয়ান চৌধুরী, 10 বছর আগের সেই মার্ডার কেসটা রিওপেন হয়েছে। বিক্রম আমাদের কাছে একটা পেন ড্রাইভ পাঠিয়েছে, যেখানে কিছু চাঞ্চল্যকর তথ্য আছে। আমাদের আপনাকে এবং মেঘলা ম্যাডামের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যেতে হবে। আরিয়ানের মুখটা সাদা হয়ে গেল। মেঘলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যে চুক্তি দিয়ে সে তার বাবাকে বাঁচাতে চেয়েছিল, সেই চুক্তিই কি আজ তার বাবাকে শ্রীঘরে নিয়ে যাবে? রনি বলে, স্যার, ওরা মেঘলা ম্যাডামের বাবাকে অলরেডি তুলে নিয়ে এসেছে। মেঘলা আর্তনাদ করে উঠল, বাবা! আরিয়ান মেঘলার হাতটা ধরতে গেল, কিন্তু মেঘলা এক ঝটকায় হাত সরিয়ে নিল। মেঘলা বলে, আমার কাছে আসবেন না। যদি আমার বাবার কিছু হয় তবে আমি আপনার এই সাম্রাজ্য ছাই করে দিব আরিয়ান চৌধুরী। মায়ার বাঁধন আজ থেকে ছিঁড়ে গেল। পুলিশ আরিয়ানকে জিপে তুলে নিল। মেঘলা ট্যাক্সি করে থানার দিকে রওনা দিল। কিন্তু সে জানত না, থানার ঠিক বাইরে বিক্রম একটা বড় ট্রাকে করে অটো পেতে বসে আছে। রাস্তার ল্যাম্প পোস্টের আলোগুলো মেঘলার ট্যাক্সির জানলা দিয়ে দ্রুত লয়ে পিছিয়ে যাচ্ছে। মেঘলার চোখে জল, কিন্তু মনের ভেতরে প্রতিশোধের আগুন। তার বাবা, যে মানুষটা কোনোদিন একটা পিঁপড়েকেও মারতে পারেনি, সে কিনা
আজ খুনের আসামি? মেঘলা মনে মনে বলে, আরিয়ান চৌধুরী, আপনি কি সত্যিই এত বড় অভিনেতা? আমাকে আগুনের হাত থেকে বাঁচিয়ে আমার বাবার গলায় ফাঁসির দড়ি পড়ালেন। ঠিক সেই সময় ট্যাক্সিটা একটা নির্জন মোড়ে এসে থামল। সিগন্যাল লাল। মেঘলা লক্ষ্য করল তার ট্যাক্সির ঠিক পাশেই একটা বিশাল বড় কালো ট্রাক এসে দাঁড়িয়েছে। ট্রাকের ইঞ্জিনের গর্জন যেন একটা ক্ষুধার্ত পশুর মতো শোনাচ্ছে। হঠাৎ ট্রাকের জানলা দিয়ে বিক্রমের মুখটা উঁকি মারল। তার চোখে সেই চেনা ক্রূর হাসি। সে ইশারায় মেঘলাকে কিছু একটা দেখালো। বিক্রম বলে, বিদায় মেঘলা, তোমার বাবার সাথে দেখা করার শখটা এবার পরলোকেই মিটিয়ে নিও। মুহূর্তের মধ্যে ট্রাকটা প্রচণ্ড গতিতে ট্যাক্সির গায়ের উপরে আছড়ে পড়তে শুরু করল। ট্যাক্সির জানলার কাচ চুরমার হয়ে মেঘলার গায়ের উপরে পড়ল। ট্যাক্সি ড্রাইভার আর্তনাদ করে ব্রেক কষল, কিন্তু ট্রাকটা তাকে পিষে দেওয়ার জন্য বারবার ধাক্কা মারছে। মেঘলা সিটের ওপরে লুটিয়ে পড়ল। তার কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। মেঘলা বলে, বাঁচান, কেউ বাঁচান! ঠিক সেই মুহূর্তে সাইরেনের শব্দ শোনা গেল, কিন্তু সেটা পুলিশের জিপ নয়, সেটা আরিয়ানের দামি স্পোর্টস কার। পুলিশকে ফাঁকি দিয়ে আরিয়ান আর রনি বিদ্যুৎ বেগে সেখানে এসে উপস্থিত হলো। আরিয়ান বলে, রনি, ট্রাকটাকে আটকাও, আমি মেঘলাকে বের করছি। আরিয়ান গাড়ি থেকে লাফিয়ে নামল। তার হাতে তখনও সেই ডায়েরি পোড়া কালো দাগ। সে চলন্ত ট্রাক আর ট্যাক্সির মাঝখানে নিজের গাড়িটা ঢুকিয়ে দিল। এক ভয়াবহ সংঘর্ষে আরিয়ানের গাড়ির সামনের অংশ দুমড়ে গেল, কিন্তু ট্রাকটা থমকে দাঁড়াতে বাধ্য হলো। আরিয়ান ট্যাক্সির দরজা টেনে ছিঁড়ে ফেলল। মেঘলা তখনও প্রায় জ্ঞান হারিয়েছে। আরিয়ান বলে, মেঘলা, আমার দিকে তাকাও। মেঘলা। আরিয়ান মেঘলাকে পাজাকুলা করে বের করে আনলো। ওদিকে বিক্রম দেখল পরিস্থিতি খারাপ। সে ট্রাক ঘুরিয়ে উল্টো পথে পালাতে শুরু করলো। রনি তার পিছু নিতে চাইল, কিন্তু আরিয়ান তাকে থামিয়ে দিল। আরিয়ান বলে, যেতে দাও ওকে, আগে মেঘলাকে হাসপাতালে নিতে হবে। মেঘলা আবছা চোখে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের সাদা শার্ট এখনো মেঘলার রক্তে লাল হয়ে গেছে। মেঘলা ক্ষীণ স্বরে বলে, আপনি কেন এলেন? পুলিশ তো আপনাকে নিয়ে যাচ্ছিল। আরিয়ান বলে, পুলিশের ক্ষমতা নেই আমাকে আটকে রাখার, যখনও তোমার জীবন বিপন্ন। আমি তোমাকে কথা দিয়েছিলাম মেঘলা, এই মায়ার বাঁধন আমি ছিঁড়তে দেব না। মেঘলাকে গাড়িতে তুলে নিয়ে আরিয়ান দ্রুত হাসপাতালের দিকে রওনা দিল, কিন্তু রনি পেছনের সিটে বসে আরিয়ানের হাতে থাকা সেই রহস্যময় আংটিটার দিকে তাকিয়ে রইল। রনি বলে, স্যার, বিক্রম যে ফুটেজটা মেঘলা ম্যাডামকে দেখিয়েছে ওটাতে সত্যি এই আংটিটা দেখা যাচ্ছিল। আপনি কি সত্যিই কিছু লুকাচ্ছেন? আরিয়ান স্টিয়ারিংটা শক্ত করে চেপে ধরল। তার চোয়াল শক্ত। আরিয়ান বলে, সত্যিটা অনেক বেশি ভয়ঙ্কর রনি। 10 বছর আগে ওই গুদামে আগুন আমি লাগাইনি, কিন্তু ওই আংটিটা আমারই ছিল। ওই দিন ওখানে তৃতীয় একজন ব্যক্তি ছিল যার কথা কেউ জানে না। মেঘলা আধ বোঝা চোখে আরিয়ানের কথাগুলো শুনল। তার মনের সংশয় আরও গভীর হল। কে সেই তৃতীয় ব্যক্তি? হাসপাতালে পৌঁছানোর পরে ডাক্তাররা মেঘলাকে ওটিতে নিয়ে গেলেন। আরিয়ান বাইরে করিডোরে পায়চারি করছে। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো। খুব তো হিরো সাজলে আরিয়ান, এবার তোমার মায়ের আলমারিটা একবার চেক করো তো। দেখবে সেখানে তোমার বাবার খুনের আসল অস্ত্রটা এখনো লুকানো আছে। ইতি বিক্রম। আরিয়ানের হাত থেকে ফোনটা খসে পড়ে গেল। তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। তবে কি খুনি তার অতি আপন কেউ? হাসপাতালের করিডোরে স্ট্রেচারে চাকার ক্যাচ ক্যাচ শব্দটা মেঘলার কানের পর্দায় বিঁধছে। আরিয়ান রক্তভেজা শার্ট গায়ে পাথরের মতো অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে। বিক্রমের সেই মেসেজটা তার মস্তিষ্কে একটা বিষাক্ত পোকার মতো কামড়াচ্ছে। তোমার মায়ের আলমারিটা একবার চেক করো তো। আরিয়ান মনে মনে বলে, না, মা কোনোদিন এমন কাজ করতে পারেন না। বিক্রম আমাকে আর মেঘলাকে আলাদা করার জন্য এই চালটা চালছে, কিন্তু মা কেন দুর্ঘটনার কথা শুনে ওভাবে শিউরে উঠেছিলেন? ঠিক সেই সময় ওটির দরজা খুলে ডাক্তার বেরিয়ে এলেন, মুখে ক্লান্তির ছাপ। ডাক্তার বললেন, মিস্টার চৌধুরী, ভয়ের কিছু নেই। মেঘলা ম্যাডামের মাথায় চোট লেগেছে ঠিকই, কিন্তু ইন্টারনাল হ্যামারেজ হয়নি। জ্ঞান ফিরলে আমরা ওনাকে কেবিনে শিফট করব। তবে ওনার মানসিক অবস্থার ওপরে এখন অনেকটা নির্ভর করছে। আরিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সে জানত শান্তি পাওয়ার সময় এটা নয়। সে রনিকে ডাকল। রনি, তুমি এখানে মেঘলার পাহারায় থাকো। এক মুহূর্তের জন্য যেন ও একা না হয়। বিক্রম আবার হামলা করতে পারে।
আমি আসছি। রনি বলে। স্যার, আপনি কি বাড়িতে যাচ্ছেন? এই অবস্থায় একা যাওয়া কি ঠিক হবে? আরিয়ান রনির কথার উত্তর না দিয়ে ঝড়ের বেগে হাসপাতাল থেকে বেরিয়ে নিজের গাড়িতে গিয়ে বসল। গাড়িটা যখন চৌধুরী ভিলার গেট দিয়ে ভেতরে ঢুকল, তখন চারিদিকের অন্ধকার যেন তাকে গ্রাস করতে এলো। পুড়ে যাওয়া বাড়ির সেই গুমুট গন্ধটা এখনও বাতাসে ভাসছে। আরিয়ান সোজা তার মায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়াল। ঘরটা নিস্তব্ধ। রেখা চৌধুরী বোধহয় ঠাকুর ঘরে প্রার্থনা করছেন। আরিয়ান পা টিপে টিপে ভেতরে ঢুকল। আলমারির চাবিটা সবসময় মায়ের বালিশের নিচেই থাকে। সে সন্তর্পণে চাবিটা নিয়ে আলমারিটা খুলল। দামি শাড়ি আর গয়নার বাক্সের আড়ালে একটা পুরনো কাঠের বাক্স। আরিয়ান সেটা বাইরে বের করে আনল। ধুলোমাখা বাক্সটা খুলতেই তার ভেতর থেকে বেরিয়ে এলো একটি জং ধরা ছোরা আর এক জোড়া রক্তাক্ত দস্তানা। আরিয়ান বলে, মা, এগুলো কি? বাবা তো মারা গিয়েছিলেন আগুনে পুড়ে, তবে এই ছোড়া কেন? বিক্রম কি ঠিকই বলছে? রেখা চৌধুরী ঘরে ঢুকে আরিয়ানের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। রেখা চৌধুরী বলেন, তোর বাবা আগুনে পুড়ে মরেনি আরিয়ান। আগুন লাগার আগেই ওনাকে এই ছোরা দিয়ে আঘাত করা হয়েছিল। আর জানিস খুনিকে? খুনি হলো বিক্রমের বাবা। কিন্তু সেই খুনের সাক্ষী ছিল মেঘলার বাবা। আমি মেঘলার বাবাকে অনেক টাকা দিয়েছিলাম মুখ বন্ধ রাখতে, যাতে তোর বাবা আর বিক্রমের বাবার সেই অবৈধ ব্যবসার কথা কেউ জানতে না পারে। আমি তোকে আর আমাদের সম্মানকে বাঁচাতে চেয়েছিলাম রে বাবা। আরিয়ান স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার মানে মেঘলার বাবা খুনি নন? তিনি কেবল সত্যটা ধামাচাপা দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন। আর আরিয়ান সেই প্রতিশোধের আগুনে মেঘলাকে তিলে তিলে শেষ করছে। আরিয়ান বলে, মা, তুমি এত বড় সত্য লুকিয়ে রাখলে? বিক্রম এই প্রমাণের সাহায্যে আজ আমাদের পোচনচ করে দিচ্ছে। ঠিক সেই সময়ে আরিয়ানের ফোনে রনির ফোন এলো। রনির গলা কাঁপছে। রনি বলে, স্যার, সর্বনাশ হয়ে গেছে। মেঘলা ম্যাডাম হাসপাতালে নেই। ওনার জ্ঞান ফেরার পর পুলিশ এসে ওনাকে জোর করে নিয়ে গেছে। বিক্রম পুলিশের পোশাকে এসে মেঘলা ম্যাডামকে কিডন্যাপ করেছে। আরিয়ানের হাতের সেই ছোড়াটা মেঝেতে পড়ে ঝনঝন করে শব্দ হলো। তার পায়ের তলার পৃথিবীটা যেন হঠাৎ ওলট পালট হয়ে গেল। আরিয়ান বলে, বিক্রম, তুই যদি ওর একটা চুলে হাত দিস, তবে আমি তোকে জ্যান্ত কবর দেব। পুলিশের সাইরেন শোনা গেল চৌধুরী ভিলার বাইরে। বিক্রম এবার পুলিশ আর আদালত দুটোকেই নিজের হাতের ঘুঁটি বানিয়ে আরিয়ানকে ধ্বংস করতে নেমেছে। চৌধুরী ভিলার সামনে পুলিশের জিপগুলো যখন লাইন দিয়ে দাঁড়িয়েছে, আরিয়ান তখন পেছনের দরজা দিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে বেরিয়ে পড়ল। তার মাথায় এখন একটাই চিন্তা, মেঘলা। বিক্রম ওকে কোথায় নিয়ে যেতে পারে? আরিয়ান মনে মনে বলে, বিক্রম খুব ধূর্ত। ও জানে পুলিশ আমার পেছনে লেগে আছে, তাই ও এমন কোথাও যাবে যেখানে কেউ পৌঁছাতে পারবে না। কিন্তু সেই পুরনো গুদাম ঘরটা, যেখানে 10 বছর আগে আগুন লেগেছিল। আরিয়ান তার বাইকটা নিয়ে ঝড়ের গতিতে শহরের বাইরে সেই পরিত্যক্ত ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিকে রওনা দিল। ওদিকে একটা অন্ধকার স্যাঁতে ঘরের ভেতরে মেঘলা একটা চেয়ারে বাঁধা। তার মাথায় ব্যান্ডেজ থেকে এখনো রক্ত চুইয়ে পড়ছে। সামনে দাঁড়িয়ে বিক্রম। তার হাতে একটা ধারালো ছোরা, যেটা দিয়ে সে মেঘলার গলার কাছে খেলা করছে। বিক্রম বলে, কি ভাবলে মেঘলা? আরিয়ান আসবে তোমাকে বাঁচাতে? ও এখন নিজেই পুলিশের খাতায় ফেরারি আসামি। তোমার বাবার খুনের আসল প্রমাণ তো ওর মায়ের আলমারিতে পাওয়া গেছে। পুরো চৌধুরী পরিবারটাই খুনি। মেঘলা ক্ষীণ স্বরে বলে, আপনি কেন আমাদের জীবন নিয়ে খেলছেন? আমার বাবা আপনার কি ক্ষতি করেছে? বিক্রম হো হো করে হেসে উঠল। সেই হাসিতে ঘরটা কেঁপে উঠল। বিক্রম বলে, তোমার বাবা ক্ষতি করেনি মেঘলা। তোমার বাবা লোভে পড়ে সত্যটা লুকিয়েছিল। যদি সেদিন তোমার বাবা পুলিশের কাছে বয়ান দিত, তবে আজ আমি অনাথ হতাম না। আমার বাবা জেলে পচে মরেনি, আরিয়ানদের ষড়যন্ত্রে ওখানেই পুড়ে মরেছিল। হঠাৎ বাইরে একটা বাইকের গর্জন শোনা গেল। বিক্রমের হাসি থেমে গেল। সে জানলার দিকে এগিয়ে গেল। বিক্রম বলে, আরিয়ান চৌধুরী, বাহ, যমদূত নিজেই হাজির। মেঘলা, দেখো তোমার হিরো এসে গেছে। কিন্তু ও জানে না এই গুদাম ঘরে আজ আবার আগুন জ্বলবে। তবে এবার আর কেউ বাঁচবে না। আরিয়ান লাথি মেরে গুদামের জং ধরা দরজাটা খুলে ভেতরে ঢুকল। তার দু চোখে
তখন খুনের নেশা। আরিয়ানের হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু তার উপস্থিতিতেই ঘরটা যেন থমথমে হয়ে গেল। আরিয়ান বলে, বিক্রম, মেঘলাকে ছেড়ে দে। তোর ঝগড়া আমার সাথে, ওকে কেন টেনে আনছিস? বিক্রম মেঘলার চুলে মুঠি ধরে তার গলার কাছে ছোড়াটা চেপে ধরল। মেঘলার যন্ত্রণায় চিৎকার করে উঠল। আরিয়ান বলে, না বিক্রম, থামা। আমি জানি সত্যটা কি। মা আমাকে সব বলেছে। আমার বাবা আর তোর বাবা দুজনেই ভুল পথে ছিলেন, কিন্তু তার জন্য মেঘলা কেন শাস্তি পাবে? বিক্রম বলে, তোর বাবা মরেছে, আমার বাবা মরেছে, এবার তোর পালা আরিয়ান। কিন্তু তোকে মারার আগে আমি চাই তুই দেখ তোর চোখের সামনে তোর এই মায়ার বাঁধন কিভাবে পুড়ে ছাই হয়। বিক্রম পকেট থেকে একটা রিমোট বের করল। গুদামের চারধারে আগে থেকেই পেট্রোল ঢালা ছিল। রিমোটের একটা বোতাম টিপতেই চারিদিকে আগুনের ফুলকি ছিটকে উঠল। মুহূর্তের মধ্যে প্রবেশপথ আগুনের দেওয়াল দিয়ে বন্ধ হয়ে গেল। আরিয়ান বলে, বিক্রম, পাগল হয়েছিস, তুইও তো মারা পড়বি। বিক্রম বলে, আমি তো অনেক আগেই মরে গেছি আরিয়ান, যেদিন আমার বাবার শেষ চিহ্নটুকু পুড়ে গিয়েছিল। আজ আমরা সবাই একসাথেই শেষ হব। আরিয়ান ঝাঁপিয়ে পড়ল বিক্রমের ওপরে। দুজনের মধ্যে শুরু হলো এক মরণোপণ লড়াই। আগুনের শিখা এখন মেঘলার চেয়ারের খুব কাছে পৌঁছে গেছে। মেঘলা ধোঁয়ায় নিঃশ্বাস নিতে পারছে না। মেঘলা বলে, আরিয়ান বাবু, বাঁচান, আগুন চলে এসেছে। আরিয়ান বিক্রমকে একটা প্রচণ্ড ঘুষি মেরে ধাক্কা দিয়ে আগুনের স্তূপের দিকে ফেলে দিল। বিক্রমের জামায় আগুন লেগে গেল, কিন্তু সেদিকে না তাকিয়ে আরিয়ান আগুনের ওপরে দিয়েই দৌড়ে মেঘলার কাছে পৌঁছালে। সে তার হাতের বাঁধনগুলো খুলতে শুরু করল। আরিয়ান বলে, ভয় পেও না মেঘলা, আমি আছি। আমাদের বেরোতে হবে। ঠিক সেই সময় ওপর থেকে একটা বিশাল বড় লোহার বিন খসে পড়ল আরিয়ান আর মেঘলার ঠিক মাঝখানে। আরিয়ান ছিটকে পড়ে গেল একদিকে, আর মেঘলা আটকা পড়ল আগুনের কুণ্ডলির ওপাশে। মেঘলা বলে, আরিয়ান, আমাকে ছেড়ে আপনি বেরিয়ে যান, পুরো ছাদটা ভেঙে পড়বে। আরিয়ান আগুনের দেওয়ালটা ভেদ করার চেষ্টা করতে লাগল। তার হাত পা পুড়ে যাচ্ছে, কিন্তু সে থামছে না। আরিয়ান বলে, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না মেঘলা। মায়ার বাঁধন ছিঁড়তে দেব না। হঠাৎ গুদামের বাইরে থেকে পুলিশের সাইরেন আর দমকলের ঘণ্টা শোনা গেল। রনি পুলিশ নিয়ে ঠিক সময় চলে এসেছে, কিন্তু ভেতরে ঢোকার রাস্তা সব বন্ধ। গুদাম ঘরের ছাদটা মরমর করে ভেঙে পড়ছে। চারদিকে জ্বলন্ত কাঠের টুকরো আর ভাঙা কাচের বৃষ্টি। আগুনের লেলিহান শিখা মেঘলার চারপাশ ঘিরে ফেলেছে। মাঝখানে সেই বিশাল লোহার বিমটা প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। আরিয়ান চিৎকার করে বলে, মেঘলা, হাল ছেড়ো না, আমি আসছি। আরিয়ান নিজের জ্যাকেটটা খুলে হাতের উপরে জড়িয়ে নিল। সে আগুনের দেওয়ালটা টপকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আগুনের উত্তাপ তাকে বারবার পিছিয়ে দিচ্ছে। মেঘলা ধোঁয়ায় কাশতে কাশতে আধ পূজা চোখে আরিয়ানের দিকে তাকালো। মেঘলা বলে, আরিয়ান বাবু, আপনি চলে যান। আমার জন্য নিজের জীবন দেবেন না। বাবাকে নির্দোষ প্রমাণ করবেন। আরিয়ান বলে, চুপ করো মেঘলা, আমি তোমাকে ছাড়া কোথাও যাচ্ছি না। মায়ার বাঁধন আজ থেকে কেবল একটা চুক্তি নয়, ওটা আমার অস্তিত্ব। আরিয়ান তার সর্বশক্তি দিয়ে সেই জ্বলন্ত লোহার বিমটাকে ধাক্কা মারতে শুরু করল। তার হাতের চামড়া পুড়ে যাচ্ছে। যন্ত্রণায় তার দাঁতে দাঁত চেপে গেল, কিন্তু সে হার মানল না। একসময় প্রচণ্ড শব্দে বিমটা একটু সরে গেল। সেই ফাঁক দিয়ে আরিয়ান ঝাঁপিয়ে পড়ল আগুনের ওপাশে। সে মেঘলার বাঁধন খুলে তাকে পাজাকোলা করে তুলে নিল। ঠিক সেই সময় আগুনের কুণ্ডলীর ভেতর থেকে বিক্রম উঠে দাঁড়ালো। তার অর্ধেক শরীর পুড়ে গেছে, চোখ দুটো লাল। সে পাগলের মতো হাসছে। বিক্রম বলে, পালাবি কোথায় আরিয়ান? এই নরক থেকে কেউ ফেরে না। তোদের প্রেমের গল্প এখানেই শেষ হবে। বিক্রম একটা জ্বলন্ত কাঠের টুকরো নিয়ে আরিয়ানের দিকে ছুঁড়ে মারল। আরিয়ান একপাশে সরে গেল ঠিকই, কিন্তু মেঘলা ভয় পেয়ে আরিয়ানকে জাপটে ধরল। আরিয়ান বলে, রনি, রনি, তুই কোথায়? জল ছিটিয়ে রাস্তা খোল। বাইরে থেকে দাউ দাউ করে জল ঢালা শুরু হয়েছে। দমকল কর্মীরা জং ধরা দেওয়ালটা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আরিয়ান মেঘলাকে নিয়ে এক কোণায় দাঁড়িয়ে আছে, যেখানে ছাদটা এখনো টেকসই।
হঠাৎ একটা বিকট শব্দে গুদামের পেছনের দেওয়ালটা ভেঙে পড়ল। রনি আর একদল পুলিশ ভেতরে ঢুকে পড়ল। রনি বলে, স্যার এদিকে আসুন জলদি। আরিয়ান মেঘলাকে নিয়ে ধোঁয়ার ভেতর দিয়েতে দৌড়াতে শুরু করল, কিন্তু বিক্রম তখনও হার মানেনি। সে আরিয়ানের পা জড়িয়ে ধরল। বিক্রম বলে, তোর বাবাকে আমি মারিনি আরিয়ান, তোর বাবা নিজেই সেই দিন আগুনের ভেতর ঝাঁপ দিয়েছিল, কারণ সে অপরাধ বোধে ভুগছিল। সত্যটা জেনেই মর। আরিয়ান এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু সে জানে এখন সত্যি শোনার চেয়ে মেঘলাকে বাঁচানো বেশি জরুরি। সে বিক্রমকে লাথি মেরে সরিয়ে দিয়ে মেঘলাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরের তাজা বাতাসে আসতেই মেঘলা জ্ঞান হারালো। আরিয়ানের শরীরও ক্লান্তিতে ভেঙে পড়ছে। তাকে স্ট্রেচারে তোলা হলো। রনি এসে আরিয়ানের হাত ধরল। রনি বলে, স্যার বিক্রমকে পুলিশ ধরেছে, ও এখন হাসপাতালে। কিন্তু ও যেটা বলল সেটা কি সত্যি? আরিয়ান আকাশের দিকে তাকালো। বৃষ্টির ফোঁটা তার পোড়া মুখে প্রশান্তি দিচ্ছে। আরিয়ান বলে, সত্যিটা এবার আদালত বিচার করবে রনি। মেঘলার বাবা মুক্তি পাবেন। আমি সব প্রমাণ পুলিশের হাতে তুলে দেব। এক সপ্তাহ পর মেঘলা হাসপাতালের বিছানায় বসে আছে। তার বাবা পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আরিয়ান দরজায় দাঁড়িয়ে আছে, তার হাতে এখনো ব্যান্ডেজ। মেঘলা বলে, বাবা, আরিয়ান বাবু না থাকলে আজ আমি তোমার সামনে বসতে পারতাম না। মেঘলার বাবা আরিয়ানের কাছে গিয়ে হাত জোর করলেন। মেঘলার বাবা বললেন, আরিয়ান বাবু, আমাকে ক্ষমা করবেন। আমি লোভে পড়ে চুপ ছিলাম। আমি জানতাম না তার পরিণাম আমার মেয়েকে এভাবে ভুগতে হবে। আরিয়ান বলে, অতীত ভুলে যান কাকা। মেঘলা, আমাদের সেই চুক্তিটা আজ আমি ছিঁড়ে ফেললাম। তুমি এখন মুক্ত। তোমার বাবার সম্মান ফিরে এসেছে। আরিয়ান ঘর থেকে বেরিয়ে যেতে শুরু করল। মেঘলা বিছানা থেকে নেমে দৌড়ে গিয়ে আরিয়ানের হাত ধরল। মেঘলা বলে, মুক্ত মানেই কি চলে যাওয়া আরিয়ান বাবু? যে মায়ার বাঁধন আপনি আগুন দিয়ে ঝালাই করেছেন, সেটা কি এত সহজেই ছিঁড়ে যায়? আরিয়ান ফিরে তাকালো। তার চোখে প্রথমবার ভালোবাসার ছোঁয়া দেখা গেল। আরিয়ান বলে, সেটা কি সত্যিই মায়ার বাঁধন মেঘলা, নাকি অন্য কিছু? মেঘলা মুচকি হাসল। হাসপাতালের জানলা দিয়ে আসা রোদে মেঘলার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু গল্পের রহস্য কি এখানেই শেষ? ঠিক সেই সময় আরিয়ানের ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এলো। খুব তো সুখে আছো, কিন্তু আমার গল্পের শেষ এখনও হয়নি। দেখা হবে খুব শীঘ্রই। ইতি, তোমার অতীত। হাসপাতালের সেই রোদেলা সকালটা যেন এক মুহূর্তেই ফিকে হয়ে গেল। আরিয়ানের হাতের মুঠোয় ধরা ফোনটা থরথর করে কাঁপছে। মেসেজটা বারবার পড়ছে সে, আমার গল্পের শেষ এখনও হয়নি। বিক্রম তো পুলিশের হেফাজতে, হাসপাতালের প্রিজন সেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তবে এই মেসেজ কে পাঠালো? মেঘলা আরিয়ানের মুখের পরিবর্তনটা লক্ষ্য করল। সে এগিয়ে এসে আরিয়ানের হাত ধরল। মেঘলা বলে, কি হয়েছে আরিয়ান বাবু? আবার কি কোনো খারাপ খবর? আরিয়ান দ্রুত ফোনটা পকেটে লুকিয়ে ফেলল। সে চায় না মেঘলা আবার কোনো আতঙ্কে দিন কাটাক। আরিয়ান বলে, না, কিছু না। অফিসের একটা জরুরি কাজ। তুমি বাবার সাথে বাড়ি যাও। আমি রনিকে বলেছি তোমাদের পৌঁছে দিতে। চৌধুরী ভিলার যে অংশটুকু ঠিক আছে, সেখানেই তোমরা আপাতত থাকবে। মেঘলা আরিয়ানের চোখের দিকে তাকালো। সেই চোখে এখন আর ঘৃণা নেই, আছে এক গভীর উৎকণ্ঠা। মেঘলা বুঝতে পারল আরিয়ান কিছু একটা লুকাচ্ছে। মেঘলা বলে, আপনিও আমাদের সাথে চলুন না, আপনার হাতটাও তো এখনো সারেনি। আরিয়ান জোর করে একটা হাসি মুখে আনল। আরিয়ান বলে, আমি আসছি মেঘলা, কাজটা সেরে নিই। আরিয়ান হাসপাতাল থেকে বেরিয়ে সোজা গেল সেই থানায় যেখানে বিক্রমকে রাখা হয়েছে। কিন্তু সেখানে গিয়ে সে যা শুনল তাতে তার রক্ত হিম হয়ে গেল। থানা ইনচার্জ বলেছেন, মিস্টার চৌধুরী, আমরা আপনাকে খবর দিতেই যাচ্ছিলাম। বিক্রম হাসপাতালে মারা গেছে। মিস্টার চৌধুরী, আমরা আপনাকে খবর দিতেই যাচ্ছিলাম। বিক্রম হাসপাতালে মারা গেছে। আধ ঘন্টা আগে ওনার হার্ট ফেল হয়েছে। আরিয়ান বলে, মারা গেছে? কিন্তু ও মারা যাওয়ার 10 মিনিট পরেই আমার ফোনে মেসেজ এসেছে। এটা অসম্ভব। আরিয়ান বুঝতে পারল বিক্রম কেবল একটা দাবার ঘুঁটি ছিল। পর্দার আড়ালে বড় কোনো খেলোয়াড় আছে যে এতক্ষণ বিক্রমকে দিয়ে চাল ছিল। আরিয়ান সোজা রনির কাছে ফোন করল। আরিয়ান বলে, রনি, মেঘলা আর কাকা কি বাড়িতে পৌঁছেছে?
রনি অন্য প্রান্ত থেকে ব্যস্ত গলায় বলে, হ্যাঁ স্যার, এই তো গেট দিয়ে ঢুকলাম। কিন্তু স্যার, বাড়ির সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে, নাম্বার প্লেট নেই। আরিয়ান বলে। সাবধান রনি, কাউকে ভেতরে ঢুকতে দিবি না, আমি আসছি। আরিয়ান বাইক ছুটিয়ে বাড়ির দিকে রওনা দিল। পথে তার মনে পড়ল মায়ের সেই বাক্সের কথা। ছোড়া আর দস্তানা তো পুলিশ নিয়ে গেছে, কিন্তু সেই বাক্সের নিচে কি আরও কিছু ছিল? চৌধুরী ভিলার ড্রয়িং রুমে মেঘলা আর তার বাবা বসে আছেন। রেখা চৌধুরী তাদের জন্য চা নিয়ে এসেছেন। তার মুখটা খুব ফ্যাকাশে। রেখা চৌধুরী বলেন, মেঘলা, মা আমাকে ক্ষমা করে দিস। আমি যদি সত্যিটা আগে বলতাম তবে হয়তো আজ তোদের এত কষ্ট হতো না। মেঘলা রেখা চৌধুরীর হাত ধরল। মেঘলা বলে, পুরনো কথা ভুলে যান মা, আমরা এখন সবাই একসাথে আছি। ঠিক সেই সময় কলিং বেলটা বেজে উঠল। রনি দরজা খুলতেই একজন মাঝবয়সী ভদ্রলোক ভেতরে ঢুকলেন। তার পরনে দামি স্যুট, চোখে চশমা। তাকে দেখে রেখা চৌধুরীর হাতের চায়ের কাপটা মেঝেতে পড়ে ভেঙে খান খান হয়ে গেল। রেখা চৌধুরী বলেন, আপনি আপনি এখানে কেন? ভদ্রলোক মুচকি হাসলেন। তার হাসিতে এক অদ্ভুত শীতলতা। ভদ্রলোক বললেন, কেন রেখা, পুরনো বন্ধুর বাড়িতে কি আসা বারণ? শুনলাম আরিয়ান খুব বড় হিরো হয়ে গেছে। মেঘলা মা, তোমার বাবার সাথে আমার পুরনো পরিচয় আছে। মেঘলার বাবা ভয়ে দাঁড়িয়ে পড়লেন। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। ভদ্রলোক বললেন, চিনতে পারছো না? আমি অবিনাশ, আরিয়ানের বাবার বিজনেস পার্টনার, যাকে তোমরা সবাই 10 বছর আগে মৃত বলে ধরে নিয়েছিলে। আরিয়ান ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকল। অবিনাশকে দেখে সে থমকে দাঁড়াল। আরিয়ান বলে, অবিনাশ কাকু, আপনি তো ফ্যাক্টরির আগুনে মারা গিয়েছিলেন। অবিনাশ বললেন, আগুনে মরেছিল আমার স্বপ্ন আরিয়ান, আমি নই। বিক্রমকে আমি তৈরি করেছিলাম তোমাদের ধ্বংস করতে, কিন্তু ও খুব ইমোশনাল হয়ে পড়েছিল, তাই ওকে সরিয়ে দিতে হলো। মেঘলা শিউরে উঠল আর বলে, আপনি বিক্রমকে মেরে ফেলেছেন? অবিনাশ বললেন, প্রয়োজন ফুরিয়ে গেলে আবর্জনা তো ফেলে দিতেই হয়। আরিয়ান, তোমার বাবা আমার সাথে বেইমানি করেছিল, তাই তার শাস্তি তোমাকেই পেতে হবে। এই যে মেঘলা, এই মেয়েটাই হবে তোমার জীবনের শেষ দুর্বলতা। অবিনাশ পকেট থেকে একটা ছোট্ট রিমোট বের করলেন। অবিনাশ বললেন, এই বাড়ির নিচে আমি 10 বছর আগের মতোই বারুদ সাজিয়ে রেখেছি। আজ চৌধুরী বংশের শেষ প্রদীপ নিভে যাবে। আরিয়ান মেঘলাকে নিজের আড়ালে সরিয়ে নিল। আরিয়ান বলেছেন, অবিনাশ, তুমি রেহাই পাবে না, পুলিশ আসছে। অবিনাশ বললেন, পুলিশ আসার আগে তোমরা সবাই ছাই হয়ে যাবে। তবে একটা সুযোগ দেব, যদি আরিয়ান চৌধুরী নিজের সব সম্পত্তি আমার নামে লিখে দেয়, তবেই এই রিমোটটা আমি বন্ধ করব। গল্পের মোড় এখন এক চরম সন্ধিক্ষণে। আরিয়ান কি তার বাবার সাম্রাজ্য বাঁচাবে, নাকি মেঘলার প্রাণ? ড্রয়িং রুমের আবহাওয়া এখনো থমথমে। অবিনাশের হাতে ধরা সেই ছোট্ট কালো রিমোটটা যেন মৃত্যুর পরোয়ানা। আরিয়ান মেঘলাকে নিজের শরীরের আড়ালে আগলে রেখেছে। রনি দরজার কাছে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে পুলিশের সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অবিনাশের তীক্ষ্ণ নজর এড়ানো অসম্ভব। অবিনাশ বলে, দেরি করো না আরিয়ান, তোমার বাবার সেই পাপের সাম্রাজ্য বাঁচাতে গিয়ে নিজের মা আর এই মায়াবী মেয়েটিকে হারাবে। সই করো এই পেপারে। অবিনাশ টেবিলের ওপরে একগুচ্ছ আইনি কাগজ ছুঁড়ে দিল। আরিয়ান কাগজের দিকে তাকালো, তারপর মেঘলার দিকে। মেঘলার চোখে জল, কিন্তু সে মাথা নাড়ল। মেঘলা বলে, না আরিয়ান বাবু, ওনার মতো অপরাধীর কাছে মাথা নত করবেন না। আমাদের যদি মরতেই হয় তবে একসাথে মরব। আরিয়ান মেঘলার হাতটা শক্ত করে চেপে ধরল। তার মাথায় তখনও অন্য এক পরিকল্পনা ঘুরছে। সে ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে গেল। আরিয়ান বলে, ঠিক আছে অবিনাশ কাকু, আপনি জিতেছেন, আমি সই করছি। কিন্তু একটা কথা, 10 বছর আগে সেই গুদামে যখন আগুন লেগেছিল, তখন আমার বাবাকে ছোড়াটা আপনিই মেরেছিলেন না? অবিনাশ হো হো করে হেসে উঠল। জয়ের আনন্দে সে কিছুটা অসতর্ক হয়ে পড়ল। অবিনাশ বলে, হ্যাঁ, আমিই মেরেছিলাম। তোমার বাবা যখনও টাকার ভাগ দিতে চাইল না, তখনও ওনাকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না।
বিক্রমের বাবাকে আমি ফাঁসিয়েছিলাম, আর আজ তোমাকেও ফাঁসাবো। রেখা চৌধুরী আর্তনাদ করে উঠলেন। পিশাচ, তুই আমার স্বামীকে মেরেছিস। আরিয়ান শান্তভাবে কলমটা হাতে নিল, কিন্তু সই করার বদলে সে হঠাৎ রিমোটের দিকে একটা ক্ষিপ্র থাবা মারল। অবিনাশ পিছলে সরে যেতে চাইল, কিন্তু আরিয়ান তার কবজিটা মুচড়ে ধরল। ধস্তাধস্তি শুরু হলো। অবিনাশের হাত থেকে রিমোটটা ছিটকে মেঝের ওপরে পড়ল। রনি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে রিমোট মোটটা নিজের দখলে নিল। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসাররা দরজা ভেঙে ঘরে ঢুকলেন। তাদের হাতে উদ্যত পিস্তল। পুলিশ অফিসার বলে, হাত ওপরে তুলুন অবিনাশবাবু, আপনার সব কথা আমরা রেকর্ড করেছি। আরিয়ানের কলারের মাইকটা আপনার সব স্বীকারোক্তি হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছে। আরিয়ান নিজের গলা থেকে একটা ছোট চিপ বের করল। সে মুচকি হাসল। আরিয়ান বলে, অবিনাশ কাকু, আপনি জানতেন না যে আমি আপনার মেসেজ পাওয়ার পরেই রনিকে দিয়ে এই ট্র্যাপটা সাজিয়েছিলাম। আপনি চেয়েছিলেন সম্পত্তি, আর আমি চাইছিলাম আপনার স্বীকারোক্তি। পুলিশ অবিনাশকে হ্যান্ডকাফ পরিয়ে টেনে নিয়ে গেল। যাওয়ার সময় অবিনাশ বিষাক্ত দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকালো। অবিনাশ বলে, গেমটা এখনো শেষ হয়নি আরিয়ান। আমার পেছনে যারা আছে তারা তোকে ছাড়বে না। পুলিশ চলে যাওয়ার পর ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মেঘলা আরিয়ানের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আরিয়ান তার মাথায় হাত বুলিয়ে দিল। আরিয়ান বলে, সব শেষ মেঘলা, এবার সত্যিই সব শেষ। আমাদের আর কারো কাছে দায়বদ্ধ হতে হবে না। রেখা চৌধুরী এগিয়ে এসে মেঘলাকে জড়িয়ে ধরলেন। রেখা চৌধুরী বলেন, আজ থেকে তুই এই বাড়ির মেয়ে নয় মেঘলা, তুই এই বাড়ির লক্ষ্মী। আরিয়ান, তোদের মায়ার বাঁধনটা এবার সত্যিই সার্থক হলো। 2 মাস পর চৌধুরী ভিলা আবার আগের মতো সেজে উঠেছে। তবে এবার আর কোনো চুক্তির বিয়ে নয়। আরিয়ান আর মেঘলার সত্যিকারের বিয়ের সানাই বাজছে। মেঘলা লাল বেনারসিতে অপার্থিব সুন্দর লাগছে। আরিয়ান মেঘলার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। মেঘলা আরিয়ানের কানে ফিস ফিস করে বলল, এবার তো কোনো চুক্তি নেই, পালাবেন না তো? আরিয়ান হাসল। সে মেঘলার কপালে একটা চুমু খেয়ে বলল, এই বাঁধন ছিঁড়লে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মেঘলা। আমরা আজীবন এভাবেই থাকব। সব কিছু ঠিক হয়ে গেল। মেঘলার বাবাও হাসি মুখে তাদের আশীর্বাদ করলেন। কিন্তু বিয়ের আসরের এক কোণায় একটা গিফট বক্স পড়ে আছে। কেউ লক্ষ্য করেনি। আরিয়ান ড্রয়িং রুমে ফিরে এসে বক্সটা খুলল। ভেতরে একটা পুরনো ছবি, 10 বছর আগের সেই ফ্যাক্টরির ছবি। ছবির পেছনে লেখা, গল্পের পার্ট 1 শেষ হলো আরিয়ান, পার্ট 2 আসছে খুব শীঘ্রই। ইতি, তোমার নিজের ভাই। আরিয়ানের মুখটা আবার ফ্যাকাশে হয়ে গেল। ভাই? তার তো কোনো ভাই নেই। তবে কি আড়ালে আরও বড় কেউ লুকিয়ে আছে? পরবর্তী পর্বে সিজন 2 আরিয়ানের সেই হারিয়ে যাওয়া ভাইয়ের রহস্য কি? মেঘলা কি পারবে তার নতুন জীবনের সুখ খুঁজে পেতে? জানতে হলে শুনতে থাকুন মায়ার বাঁধন। সম্মানিত শ্রোতা বন্ধুরা, এভাবেই শেষ হল মায়ার বাঁধনের প্রথম সিজন। আরিয়ান আর মেঘলার লড়াই কি সত্যিই শেষ হলো, নাকি তাদের সামনে আসছে আরও বড় কোনো বিপদ? সেই রহস্যের জট খুলতে আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি সিজন 2। প্রথম থেকে গল্পের পার্ট শেষ হলো। শেষ পর্ব পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সিজন 2 সবার আগে শুনতে এখনই আমাদের চ্যানেলটি অডিও স্টোরি বাডি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ।